তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যে বইটা থেকে গল্প পাঠ করতে চলেছি, এই বইটা আমার মনের খুব কাছে। আমাকে এই বইটাও আমার জেঠু আমার ক্লাস 3-তে গিফট করেছিল। তখন আমি প্রত্যেক বছর বইমেলা থেকে প্রচুর গল্পের বই কিনতাম। জেঠু আমাকে খুব উৎসাহ দিত গল্পের বই পড়ার জন্য। এখন যথারীতি আমার গল্পের বইয়ের প্রতি একটা অদ্ভুত ঝোঁক আমি ফিল করতে পারি। হয়তো সেটা ছোটবেলা থেকে এত ধরনের গল্পের বই পড়েছি বলে সেই জন্যই। তো আজকে আমি যে গল্পের বইটা থেকে গল্প পড়তে চলেছি, সেই বইটার নাম হলো ছুটির বাঁশি। এই বইটি সম্পাদনা করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এবং প্রণব সেন। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটি হলো 4 নম্বর ডাকাত। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। দুপুরের ট্রেনে অনেকেই ঝিমোয়। কেউ খবরের কাগজ পড়তে পড়তে ঘুমোয়, কেউ জানলায় মাথা রেখে ঘুমোয়। কারুর মাথা ঘুমের ঢোলে পাশের কাঁধে গিয়ে পড়ে। বেলা এখন 3:15। ট্রেনটা আপন মনে ছুটছে। বাথরুম থেকে বেরিয়ে এলো একটা লোক। তার মুখে রুমাল বাঁধা, শুধু চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তার হাতে রিভলভার। সে কামরার চারদিকে একবার চেয়ে নিয়ে বলল, সবাই শোনো, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। কেউ ওঠার চেষ্টা করলে গুলি চালাবো। যার কাছে যা গয়না টাকা পয়সা আছে সব দিয়ে দাও। কেউ কিছু লুকোবে না। যারা একটু একটু ঘুমোচ্ছিল তারা চমকে ভয় পেয়ে গেল। যারা গভীর ঘুমে রয়েছে তারা কিছু শুনতেই পেল না। এবার কামরার অন্য দুদিক থেকে উঠে দাঁড়ালো দুটো ছেলে। তারাও এতক্ষণ ঘুমের ভান করে মুখ গুজে ছিল। এখন দেখা গেল তাদের মুখেও রুমাল বাঁধা। দুজনের হাতেই লম্বা লম্বা ছুরি। সেই ছুরিওয়ালাদের একজন একটি ঘুমন্ত লোককে ধাক্কা দিয়ে বলে উঠল, এই ওঠ, টাকা পয়সা কি আছে বার কর। লোকটি চোখ মেলেই চেঁচিয়ে উঠল, ডাকাত ডাকাত। ছুরিওয়ালাটি তার মুখে মারল এক ঘুষি। এবার কামরার মধ্যে চেঁচামেচি কান্নাকাটি শুরু হয়ে গেল। কেউ কেউ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, হে ভগবান, এ কি হলো? মেরে ফেলবে, ডাকাতেরা মেরে ফেলবে। রিভলভারধারী ডাকাতটি ধমক দিয়ে বলল, কেউ গোলমাল করবে না, চুপ, একদম চুপ। যার যা আছে সব দিয়ে দাও, কেউ প্রাণে মরবে না। একজন মহিলা আগেই তার গলা থেকে হার খুলে দিলেন। ছুরিওয়ালা একজন রুক্ষ স্বরে বলে উঠল, এটা সোনার? মহিলাটি কাঁদো কাঁদো হয়ে বললেন, তা তো জানি না বাবা। ছুরিওয়ালা ঠোঁট বেঁকিয়ে বলল, নিজের গলায় হার পড়েছেন, জানেন না সেটা সোনার কিনা? দেখি ব্যাগের মধ্যে কত টাকা আছে। রিভলভারধারী ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলো। আর ছুরিওয়ালা দুজন লোকদের কাছ থেকে টাকা পয়সা গয়না টয়না নিয়ে ভরতে লাগলো একটা থলিতে। একজন বুড়ো লোক ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন, আমার মেয়ের বিয়ের জন্য গয়না কিনে নিয়ে যাচ্ছি, আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মেয়ের আর বিয়ে হবে না। প্রভিডেন্ট ফান্ডের সব টাকা আজই তুলে এনেছি, আমায় ছেড়ে দাও। ডাকাতরা তাকেও দয়া করলো না, জোর করে কেড়ে নিল সব। এত গোলমাল কান্নাকাটির মধ্যেও একজন লোক অঘোরে ঘুমোচ্ছে। জানলার কাছে হেলান দিয়ে আছে মাথা। কোলের ওপর একটা ইংরেজি ডিটেকটিভ বই খোলা। লোকটির বয়স হবে 44-45, প্যান্ট আর নীল হাওয়াই শার্ট পরা। একজন ছুরিওয়ালা তার কাছে এসে বলল, এটা এখনো ভূতের মতো ঘুমোচ্ছে। হাঁটু দিয়ে একটা ধাক্কা মেরে বলল, এই গাধা, ওঠ, কি আছে বার কর। ঘুমন্ত লোকটি স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে বিরাট জোরে একটা ঘুষি কষালো সেই ডাকাতটির মুখে। এত জোরে ঘুষি সে জীবনে খায়নি। দেওয়ালে তার মাথা ঠুকে গেল। তারপর মেঝেতে পড়ে গিয়েই অজ্ঞান। নীল শার্ট পরা লোকটি সঙ্গে সঙ্গে তার ছুরিটা তুলে নিয়ে বলল, আপনারা কেউ ভয় পাবেন না, ওই রিভলভারটা খেলনা রিভলভার, ও কিচ্ছু করতে পারবে না। রিভলভারধারী হিংস্র মুখ করে বলল, খেলনা? দেখবি দেখবি তোকে শেষ করে দেবো। এই বলতে বলতে সে দরজার দিকে সরে গেল। তারপর এক লাফ মারল চলন্ত ট্রেন থেকে। বাকি রইল একজন ছুরিওয়ালা। সে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেছে। এক হাতে উঁচু করে আছে ছুরিটা।
নীল জামা পরা লোকটি তার দিকে এগোতে এগোতে বলল, লড়বি আমার সঙ্গে? আয়, লড়বি আয়। আমার নাম মানিক ঘোষ, আমার সঙ্গে লড়তে পারিস তো বুঝবো তোর কত হিম্মত। মানিক ঘোষের স্বাস্থ্য ভালো, সেই তুলনায় ছুরিওয়ালা ডাকাতটি রোগা প্যাংলা, তার হাত কাঁপছে। সে লড়াই করার কোনো চেষ্টাই করল না, অন্য দরজার দিকে ছুটে গিয়ে পড়িমড়ি করে দিল এক লাফ। রেল লাইনটা এখানে বেশ উঁচু, জানলা দিয়ে দেখা গেল সেই ডাকাতটা এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে গড়াচ্ছে। হাত পা কিছু একটা ভাঙবে নিশ্চয়ই। নীল শার্ট পরা লোকটা বলল, অন্য ছেলেটাকে ধরে রাখুন, ওকে পালাতে দেবেন না, ধরুন ধরুন। কামরায় যেসব লোক এতক্ষণ ভয়ে শুকনো কাঠ হয়েছিল তাদের মধ্যে ৩-৪ জন এখন ঝাঁপিয়ে পড়ল সেই লোকটার ওপর। তাকে এমন চড়চাপড় মারতে লাগলো যে তাতেই তার জ্ঞান ফিরে এলো। একটু আগে ছিল চেঁচামেচি কান্নাকাটি, এখন অন্যরকম শোরগোল শুরু হয়ে গেল। ডাকাতদের হাত থেকে বেঁচে যাওয়া গেল এত সহজে, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। টাকা পয়সা গয়নার থলি দুটো ওরা ফেলে গেছে। নীল শার্ট পরা মানিক ঘোষ নামের লোকটি যেন সিনেমার নায়ক, তাকে ঘিরে ধরল সবাই। যে বুড়ো ভদ্রলোক মেয়ের বিয়ের গয়নার কথা বলেছিলেন তিনি মানিক ঘোষের গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, বাবা তুমি ভগবান, তুমি আমাকে বাঁচালে, আমার মেয়েকে বাঁচালে। মানিক ঘোষ লজ্জা পেয়ে বললেন, এ কি বলছেন, আমি ভগবান হতে যাব কেন, আমি সাধারণ মানুষ। অন্য একজন বলল, আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচালেন, যদি আগেই আপনাকে ছুরি মেরে দিত। আর একজন জিজ্ঞেস করলো, দাদা আপনি কি করে বুঝলেন ওটা খেলনা রিভলভার? মানিক ঘোষ বলল, দেখলেই তো বোঝা যায়, আপনারাও তো ছেলে মেয়েদের জন্য বন্দুক পিস্তল কিনে দেন, সেগুলো ভালো করে দেখেন না। বৃদ্ধ ভদ্রলোক বললেন, দেখে বোঝা খুব শক্ত, বাই চান্স যদি আসল হতো। মানিক ঘোষ বলল, তাহলে আর কি হতো, বড়জোর গুলি চালাতো আমার দিকে, গুলি চালালেই যে সেটা ঠিক লাগতে পারতো তার কোনো মানে নেই। এর আগে একবার আমেদপুর বাজার থেকে ফিরছি সন্ধেবেলা, এক বেটা আমার দিকে গুলি চালালো, হাতে একদম টিপ নেই, আমি এখানে, গুলিটা চলে গেল 2 হাত দূর দিয়ে। একজন জিজ্ঞেস করলো, আগেও একবার গুলি চালিয়েছিল আপনার দিকে, দাদা আপনি কি পুলিশ নাকি? মানিক ঘোষ বলল, না না, পুলিশ হতে যাব কোন দুঃখে, আমি ডিমের ব্যবসা করি। লোকটি বলল, না অত জোরে ঘুষি মারলেন তো তাই জিজ্ঞেস করছি। মানিক ঘোষ বললেন, পাড়ার ক্লাবে কিছুদিন বক্সিং শিখেছি। ডিমের ব্যবসা করলে কি বক্সিং শেখা যায় না? বৃদ্ধ ভদ্রলোক বললেন, গুলিগোলার শব্দ শুনলেই তো ভয় প্রাণ উড়ে যায়। মানিক ঘোষ বলল, আজকাল যা দিনকাল পড়েছে, গুলিগোলার শব্দ তো শুনতেই হবে, অত ভয় পেলে কি চলে দাদু? 3 জন লোক ধরা পড়া ডাকাতটিকে মাটিতে শুইয়ে রেখে তার বুকের ওপর পা দিয়ে চেপে রেখেছে। সে একবার উঠে দাঁড়াবার চেষ্টা করতেই কয়েকজন এগিয়ে এসে তাকে চড় ঘুষি মারতে লাগলো। মানিক ঘোষ বললেন, দাঁড়ান দাঁড়ান, অত মারবেন না, বাঙালিরা আগে কিছু করতে পারে না, চোর ধরা পড়লে তারপর তাকে মারতে সবাই খুব ওস্তাদ, এই ছেলেটিকে নিয়ে এখন কি করা যায়? 3-4 জন একসঙ্গে বলে উঠল, সামনে স্টেশনে ট্রেন থামলে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে, পুলিশ ওকে ধরে খুব করে ঠ্যাঙালে ওর দলের সন্ধান বলে দেবে। অন্য একজন বলল, পুলিশ আজকাল কিছুই করে না, ঘুষ খেয়ে ছেড়ে দেবে। আর একজন বলল, আজকাল যখন তখন ডাকাতি, আর পারা যায় না, আমাদের উচিত ওকে শাস্তি দেওয়া। মানিক ঘোষ জিজ্ঞেস করলো, কি শাস্তি দেবেন? একজন বলল, মারতে মারতে মেরে ফেলুন না, একজন ডাকাতও তো অন্তত কমবে। মানিক ঘোষ বলল, কে মারবে? আমি? তারপর আমি যে খুনের দায়ে ধরা পড়ব? সেই লোকটি বলল, তাহলে আমরা সবাই মিলে মারব, কারুর নামে দোষ পড়বে না, ওকে খুন করাই উচিত। মানিক ঘোষ বলল, ওরে বাবা, একেবারে খুন? আপনারা সবাই তাই চান? অনেক লোক একসঙ্গে হ্যাঁ বলে উঠল। 2-3 জন অবশ্য বলল, না না, পুলিশে দেওয়াই ভালো, কিন্তু তাদের কথায় কেউ কান দিল না। ডাকাতটা ডুকরে কেঁদে উঠল, না না, আমায় খুন করবেন না, আপনাদের পায়ে পড়ছি, আর কোনো দিন এমন করব না, আমি ভদ্রলোকের ছেলে। মানিক ঘোষ বলল, তবে ওর বিচার হোক আগে, ওকে ছেড়ে দিন, সবাই ঘিরে থাকলে ও পালাতে পারবে না। ছেলেটি কামরার দেওয়ালে ঠেস দিয়ে বসলো,
সবাই নিজের নিজের জায়গা ছেড়ে হুমড়ি খেয়ে পড়ল চারপাশে। শুরু হলো বিচার সভা। মানিক ঘোষ জিজ্ঞেস করলেন, এই ভদ্রলোকের ছেলে, তোর নাম কি? ডাকাতটি বলল, জয় মুখার্জি। মানিক ঘোষ অন্যদিক দিকে তাকিয়ে বলল, এ কি সত্যি কথা বলছে? এর এই নাম হতে পারে? অনেকে মিলে একসঙ্গে বলে উঠল, বানিয়েছে, মুখার্জি না ছাই। একজন বলল, কোনো মুখার্জি বাড়ির ছেলে এই কাজ করতে পারেন না। ডাকাতটি আর্ত গলায় বলে উঠল, মা কালীর দিব্যি বলছি, বিশ্বাস করুন, আমার নাম জয় মুখার্জি, আমার বাবার নাম রামনাথ মুখার্জি। বাড়ি কোথায় তোর? সোদপুর। শিয়ালদা লাইনের ছেলে হাওড়া লাইনে ডাকাতি করতে এসেছিস? কবে থেকে এই কাজ শুরু করেছিস? এই প্রথম। সবাই বলে, এই প্রথম? আমি কলেজে পড়তাম, সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি। কলেজে পড়া ডাকাত? হ্যাঁ। কলেজে পড়া ভদ্রলোকের ছেলে হয়ে তুই এই কাজ শুরু করলি কেন? বাবার খুব অসুখ, দাদা অন্য জায়গায় থাকে, কিচ্ছু সাহায্য করে না। মা সব সময় কাঁদে, বাবার চিকিৎসার পয়সা নেই। তাই একজন বলল এ কাজে, যে বলল সেও কলেজে পড়া। হ্যাঁ। মানিক ঘোষ মুখ ফিরিয়ে অন্য যাত্রীদের জিজ্ঞেস করলো, আপনাদের কি মনে হয় সত্যি কথা বলছে? কেউ এক কথায় ঠিক উত্তর দিল না। নানা জনের নানা মত। হতেও পারে কলেজে পড়া, ছেলেটি শশা করে কথা বলছে না। মানিক ঘোষ বলল, কয়েকটা কলেজে পড়া ছেলে একটা খেলনা পিস্তল আর দুটো সামান্য ছুরি জোগাড় করে ভাবলো ডাকাতি করবে। ডাকাতি করা কি এত সহজ? খুব সহজে টাকা রোজগার করা যায়? এত সোজা হয়ে গেছে? কারণ আমরা সবাই ভীতু, তাই না? আবার সে ডাকাতটিকে জিজ্ঞেস করলো, যখন এ কাজে এলি তখন ভাবিসনি ধরা পড়লে কি হবে? খবরের কাগজে পড়িসনি যে গ্রামের দিকে ডাকাতরা ধরা পড়লে তাদের আর পুলিশে দেয় না, নিজেরাই মেরে ফেলে? ছেলেটি চুপ করে রইল। মানিক ঘোষ আবার বলল, মনে কর তুই এই কামরার একজন যাত্রী, সঙ্গে তোর বাবা রয়েছে, এই বুড়ো ভদ্রলোকের মতো। তোর বাবা মেয়ের বিয়ের জন্য গয়না কিনে নিয়ে যাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডে সব টাকা তুলে নিয়ে সঙ্গে রেখেছেন। এমন সময় ডাকাত উঠলো, সব কেড়ে নিল। তারপর ডাকাতরা হঠাৎ ধরা পড়ে গেল। তখন যাত্রী হিসেবে তোর কি মনে হতো? তুই ডাকাতদের কি শাস্তি দিতে চাইতিস? ছেলেটি এবার ফুপিয়ে কেঁদে উঠল। জামার হাতা দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আপনারা আমাকে মেরেই ফেলুন, হ্যাঁ মেরে ফেলুন। আমার বাবা জানতে পারলে লজ্জায় দুঃখে আত্মহত্যা করবেন। আমার মা? তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। মানিক ঘোষ বলল, এতক্ষণ ও সত্যি কথা বলছে কিনা জানি না, কিন্তু এবার সত্যি বলছে। ও যখন নিজেই মরতে চাইছে তখন ওর আত্মসম্মান জ্ঞান আছে, তার মানে এটাই ওর প্রথমবার। তাহলে ওকে ছেড়ে দেওয়াই উচিত। কাছাকাছি লোকেরা কপালে ভুরু তুলে বলল, বলেন কি দাদা, ওকে ছেড়ে দেব? কিছুতেই না। মানিক ঘোষ বলল, ধরা পড়ে ওর শিক্ষা হয়ে গেছে, ভদ্রলোকের ছেলে আর এ পথে আসবে না। লোকেরা বলল, কিছু বিশ্বাস নেই, কিচ্ছু বিশ্বাস নেই। আবার ঠিক এই লাইন ধরবে, অন্তত একটা ডাকাত মেরে আমাদের হাতে সুখ করে নি। মানিক ঘোষ বলল, ঠিক আছে, মারুন তাহলে, আপনাদের ইচ্ছে হয়তো মারুন, আমি ওসবের মধ্যে নেই। বৃদ্ধ ভদ্রলোকটি অনেকক্ষণ থেকেই গুনগুন করে কি যেন বলছিল, কেউ পাত্তা দেয়নি। এবার তিনি গলা চড়িয়ে বললেন, আমাদের জিনিসপত্রগুলো কি ফেরত পাবো না? এইবার দিয়ে দাও না ভাই। থলে দুটো একজন ভারিক্কি চেহারার লোক চেপে ধরে আছে। সে বলল, কি করে বোঝা যাবে কোন জিনিসটা কার আর কার কাছে কত টাকা ছিল? একজন টাকমাথা লোক বলল, আমার কাছে 350 টাকা ছিল। তার পাশের লোকটি বলল, সে কি মশাই, আমি দেখলুম আপনার মোটে 3খানা 50 টাকার নোট ছিল। আবার শুরু হয়ে গেল হইচই। একজন মহিলা মানিক ঘোষের কাছে এসে কাকুতি মিনতি করে বলল, বাবা তুমি এই ভার নাও, তুমি আমাদের বাঁচিয়েছো, তোমার কথা সবাই মানবে। বৃদ্ধ ভদ্রলোক বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি বিচার করে যার যার জিনিস দিয়ে দাও। মানিক ঘোষ থলি দুটো খুলে নিয়ে দেখলো, আপন মনে বলল, টাকা পয়সা গয়না গাটি মন্দ পড়েনি দেখছি, এগুলো তাহলে আমার হাতে তুলে দিচ্ছেন? উঠে দাঁড়িয়ে সে হঠাৎ ছুরিটা বাগিয়ে বাজখাই গলায় বলল, খবরদার কেউ আমার কাছে আসবেন না,
এলেই গলা কেটে দেবো। আমাকে চেনো না তোমরা? মানিক ঘোষের নাম শোনোনি? এ লাইনে বিখ্যাত ডাকাত মানিক ঘোষের নাম কে না জানে? এক হাতে থলি দুটো ধরে অন্য হাতে ছুরি দুটো তুলে এক পা করে সরে যেতে লাগলো দরজার দিকে। সবাই স্তম্ভিত, কেউ টু শব্দ করছে না। মানিক ঘোষ বলল, রক্ষকই ভক্ষক, তাই না? চিনতে পারোনি আমায়? তোমরা ওই পুচকে ডাকাতকে মেরে হাতের সুখ করতে চাও তো করো, আমি এগুলো নিয়ে চললুম। ট্রেনের গতি কমে এসেছে, কাছেই স্টেশন, এখান থেকে অনায়াসে লাফিয়ে পড়ে নামা যায়। দরজার কাছে এসে মানিক ঘোষ বলল, কি আমাকে বাধা দেওয়ার সাহস হলো না তো তোমাদের কারণ? সে মুরদ নেই? আমি ডাকাত ধরে দিলুম, তারপর তোমরা তাকে মারার জন্য ব্যস্ত। মারো তাহলে, আমি এগুলো নিয়ে চললুম। গলা ফাটিয়ে সে হা হা করে হেসে উঠল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।